শ্রাবণকে দেখে রিয়ার বাবা মা সহ সবাই দাঁড়িয়ে গেলেন। শ্রাবণ সোফায় গিয়ে নিজের মতো বসলো। তৌকির চৌধুরী খাবার টেবিলে একটা চেয়ার টান দিয়ে বসলেন। সাবিয়া চৌধুরী শ্রাবণের দিকে এগিয়ে বললেন, বেশ ঠান্ডা গলায় বললেন, শ্রাবণ, তুমি বারণ করার পরেও আমি রিয়ার সাথে তোমার বিয়ে দিতে চাই। তুমি এখন বলছো ওকে বিয়ে করবে না, ঠিক আছে, তাই মানবো। তবে আমি চাই তোমাদের আংটি পরিয়ে রাখতে। এরপর তোমরা সময় নাও, নিজেদের বুঝো, ভালোবাসতে শিখো। দেখবে রিয়াই তোমার জন্য পারফেক্ট পার্টনার। শ্রাবণ মুখে একটা বাঁকা হাসি দিয়ে তার ছেলের হাসি ফুটিয়ে বলল, বিয়ে করতে পারি এক শর্তে। রিয়ার বাবা রফিক সাহেব আর রিয়ার মা তানিয়া বেগম শ্রাবণের দিকে তাকালেন। সাবিয়া চৌধুরী বললেন, কি শর্ত বলো? তানিয়া বেগম বললেন, কি চাও তুমি বলো, টাকা পয়সা গাড়ি বাড়ি কি চাও শুধু বলো। শ্রাবণ বেশ বুদ্ধিতার সাথে বলে উঠল, শর্তটা হলো আমি যদি রিয়াকে বিয়ে করি তাহলে আমি বেকার অবস্থায় থাকবো, এই বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকবো, সিম্পল ভাবে থাকবো। আর আম্মু, বিয়ের পরে আমি তোমাদের কোম্পানির জন্য কিছুই করতে পারবো না, একবার আলাদা হয়ে যাব। বলতে গেলে খুবই সাধারণ ভাবে থাকবো, ভুলেও তোমাদের এই দিকে পা বাড়াবো না, ভুলে যাব যে আমি চৌধুরী বাড়ির ছেলে। এই কথা শুনেই রফিক সাহেবের চোখে আলাদা একটা আনন্দের ঝিলিক খেলে গেল। সাথে সাথে বলে উঠলেন, তাহলে আমার বাড়িতে থাকবে, দরকার হলে আমার সম্পত্তির সব তোমাকে দিয়ে দিব, আর আমার কোম্পানিও তোমার করে দিব। শ্রাবণ তপ্ত গলায় বলে উঠল, তাহসির চৌধুরী, শ্রাবণ এতটা বোকা নয় যে অন্যের স্বার্থের জন্য শ্বশুর বাড়ি গিয়ে থাকবে। আমি জাস্ট বলতে চাইছি, বিয়েটা হলে চৌধুরী বাড়ির সাথে এবং কি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সাথে কোনো রকম যোগাযোগ আমার থাকবে না, না কোনো প্রজেক্ট রেডি, না কোনো মিটিং। তৌকির চৌধুরী যা ভয় পেয়েছিলেন সেটাই হলো, পুরো কোম্পানিটাই তো শ্রাবণের হাতে। ও এগুলো থেকে লিপ নিলে সবকিছু কিভাবে হ্যান্ডেল করবেন তারা? আর দ্বিতীয়ত, একদিন পরে একটা ডিলেট মিটিং, এই ছেলে যদি আলাদা হয়ে যায় তাহলে এই মিটিং এর কি হবে? কোম্পানি একদম পথে বসবে। এখন তার এই ওয়াইফের কি করে বোঝাবে? সে তো আবেগে ভাসছে। শ্রাবণ ঠান্ডা মাথায় ঠান্ডা একটা চাল চাললো। না তার আম্মু কথা বলছে, না তার বাবা, আর রইল রিয়ার বাবা মা, ওরা শ্রাবণের মা বাবার দিকে তাকিয়ে আছেন। শ্রাবণ সোফায় গা লেলি দিয়ে টি টেবিলে পা রাখলো। কারো মুখে কোনো কথা নেই। শ্রাবণ মায়ের দিকে তাকিয়ে বলল, মিসেস চৌধুরী, সময় নিয়ে ভাবতে চান কি? তিনি আমতা আমতা গলায় বললেন, তুমি যা বলছো তাই কি করবে? অবশ্যই। আর তুমি আমার ছেলের কাজ সম্বন্ধে খুব ভালো করে জানো, তোমার ছেলে যা বলে তাই করে। এখন বলো কি করবে, যাও একটু ভাবো। ভাবার সময় দিলাম। রফিক সাহেব তানিয়া বেগমকে ডেকে রিয়ার কাছে যাওয়ার মিথ্যা বাহানা দিয়ে ভিতরের রুমে চলে গেল। রফিক সাহেব দাঁত চেপে তানিয়া বেগমকে বললেন, তোমার ভাতিজা তো উল্টা চাল চাললো। আমরা ওকে মেয়ের জামাই করতে চাইছি, ওকে কোম্পানিতে নিতে, কিন্তু ও বলছে ও বেকার হয়ে থাকবে, আলাদা থাকবে। কিন্তু কি করব এখন? কি করবে এখন? কোনো বাড়িও না, কোনো একটা কাজের বাহানা দিয়ে চলে যাই। এরপরে ভাবিকে বোঝালেই হবে, না হলে এখানে থাকলে শ্রাবণের হাত থেকে ছাড়া পাওয়া মুশকিল হয়ে যাবে। আর রিয়া থাকুক, ওকে নিয়ে যাওয়া যাবে না, তাও ঠিক, ওকে এখানেই থাকতে হবে। এখন কি হয় সব খবর ওর কাছ থেকেই পাওয়া যাবে। চলো। শ্রাবণ পায়ের উপর পা তুলেছিল। সাবিয়া চৌধুরী নিজের রুমে চলে গেলেন। তৌকির চৌধুরী চেয়ার থেকে উঠে শ্রাবণের কাছে এসে বললেন। শ্রাবণ উপরের দিকে তাকিয়ে খিলখিলি হেসে উঠল। তৌকির চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে, হাসছো কেন? দাঁড়াও না, একটু অপেক্ষা করো, চোর কিভাবে পালিয়ে যায় দেখতে পারবে। 2 মিনিট পরে ছাবিয়া চৌধুরী নিচে এলেন। এত ভাবাভাবির পরে তিনি কোনো সিদ্ধান্তই নিতে পারেননি। ভিতর থেকে রফিক সাহেব আর তানিয়া বেগমও এলেন। তানিয়া বেগম সাবিয়া চৌধুরীকে বলেন, ভাবি, শ্রাবণকে চাপ দিয়ে কাজ নেই, ও সময় নিয়ে ভাবুক কি করবে কি করবে না। শ্রাবণের মুখের উপর বলে দিল, এই দিকে ঘুরে কথা বলো, যা উত্তর দেওয়ার আমি দিব। জীবনটা আমার, তোমার ভাবির না। তানিয়া বেগম শ্রাবণের এই কথায় খানিকটা অপমানিত বোধ করলেন। শ্রাবণের মনে হচ্ছে ও ভুল কিছু বলেনি। ওদের উদ্দেশ্য কি শ্রাবণের বুঝতে বাকি নেই। শ্রাবণ এটা ভেবে পায় না, ফুপু হয়ে কি করে নিজের স্বার্থের জন্য ভাতিজাকে মেয়ের জামাই করতে চায়। ওদের উচিত শিক্ষা দেওয়া না পর্যন্ত শ্রাবণের স্বস্তি নেই। এই মুহূর্তে সাবিয়া চৌধুরী তানিয়া বেগমকে বললেন সে শ্রাবণের সাথে কথা বলবেন। তানিয়া বেগমও আর কিছু বললেন না। ওনারা সদর দরজার দিকে যেতে নিলে শ্রাবণ একবার উঠে দাঁড়ালো। দুজনের উদ্দেশ্যে কাটকাট গলায় বলে উঠল, যাওয়ার আগে আমার উত্তরটা শুনে যান। রফিক সাহেব, তানিয়া বেগম দুজনেই শ্রাবণের দিকে তাকালেন। শ্রাবণ গলার কণ্ঠ ভারী স্পষ্ট করে বলল, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আপনাদের মেয়ে বিয়ে আমি করব না। আর এই বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে এই বাড়ির এলাও হবে না।
রফিক সাহেব হাসার চেষ্টা করে চলে গেলেন। তাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। চেয়েছিল শ্রাবণকে মেয়ের জামাই নিজের কোম্পানিতে ঢুকিয়ে নেবে, কারণ বলতে শ্রাবণ প্রজেক্ট আইডিয়া আর স্কিলগুলো 100-তে 100। ওকে নিজের করতে পারলে ওদের ক্ষতি না, বরং লাভই হবে। রিয়ার বাবা মা চলে যেতেই শ্রাবণের সামনে থাকা কাছের টেবিলটা এক লাথি দিয়ে ভেঙে ফেললো। সাবিয়া চৌধুরী কিংবা তৌকির চৌধুরী কিছুই বললেন না। শ্রাবণ চৌধুরী রাগে হিসফিস করতে করতে উঠল। দুই ভিলেন চলে গিয়েছে, আর এই ভিলেনটাকে চলে যেতে বলবে, না হলে সব লন্ডভন্ড করে দিব। আজ লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে যদি শুনি যে এরা কেউ কথা বলতে এসেছে তাহলে অবস্থা কিন্তু খারাপ হবে। সাবিয়া চৌধুরী তৌকির চৌধুরীর কানে ফিসফিস করে বললেন, আরেকটা ভিলেন কোথা থেকে এলো? তৌকির চৌধুরী দাঁত চেপে বললেন, রিয়াকে বলছে, বুঝতে পারছো না? রিয়ার কথা বলতে রিয়া নিচে এলো, এতক্ষণ উপরেই ছিল। শ্রাবণ রিয়াকে দেখে চলে যেতে নিল। রিয়া এগিয়ে এসে বলল, ভাইয়া চলে যাচ্ছ? শ্রাবণ কিছু বলল না। তৌকির চৌধুরী বললেন, চলে যাবে। শ্রাবণ দাঁড়িয়ে রইল। কাব্যর কল পেয়ে বিরক্ত হয়ে ধরল না। কাব্য মেসেজ দিল, ভাইয়া কোথায় তুমি? কেন, কি হয়েছে? হিয়া আপু শপিং এ গিয়েছে। কখন? তাও আধা ঘন্টা হবে। শ্রাবণ দাঁত চেপে লিখল, আধা ঘন্টা? তুই এখন জানাচ্ছিস কেন? একবারে বাড়ি ফিরলেই পারতি। শ্রাবণ আর এক সেকেন্ডও রইল না, সাথে সাথে চলে গেল। কামাল বাড়িতে হেলান দিয়ে গাড়িতে ছিল। শ্রাবণ দ্রুত গাড়ির কাছে এসে গাড়ির ভিতরে বসতে বসতে বলল, কামাল ইমিডিয়েটলি চলো। জি স্যার। এইদিকে হিয়া নিহার সাথে শপিং এ এসেছে। শ্রাবণ জানতো না, একটু আগে কাব্য মেসেজ দিয়ে জানিয়েছে। শ্রাবণ ফোনটা বের করে তার বাবাকে কল দিল। এখানে থাকতে কিছু কথা আসলে ভালো হতো, কিন্তু সময় যে নেই। এই যে হিয়াকে আজ ধরতেই হবে, সব সময় পালিয়ে পালিয়ে বেড়ানো আজ বের করবে। এইদিকে তৌকির চৌধুরী কল রিসিভ করে কথা বললেন। শ্রাবণ জানালো, রিয়ার বাবা মায়ের উদ্দেশ্যে ভালো না, এটা যেন তার আব্বুকে জানিয়ে দেয়। তৌকির চৌধুরী সম্মতি জানালেন। শ্রাবণ গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে এলো। ড্রাইভারকে সাথে নিয়ে ভিতরে ঢুকলো। মুখে মাস্ক পরে ঘোরাঘুরি শুরু করলো। হিয়াকে দেখা মাত্রই স্বস্তি পেল। মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা শুরু হলো, যা এতক্ষণ হয়নি। হিয়া শ্রাবণকে খেয়াল করলো না, কিন্তু নিহার এই চোখ থেকে শ্রাবণ আড়াল হলো না। বলতে গেলে শ্রাবণ ইচ্ছে করে নিহার চোখে ধরা দিল। তৎক্ষণাৎ নিহা হিয়াকে বলে উঠল, নিহা তোর শ্রাবণ এখানে? হিয়া বিষয়টা অতটাও গুরুত্ব দিল না, শপিং এ মন দিল। শ্রাবণও আর ওদের সামনে আসে না। শপিং করা হয়ে গেলে হিয়ার ড্রেসগুলোর দাম নিতে চায়, কিন্তু সেখানকার ম্যানেজার ছেলেটাকে বলে উঠল, ম্যাম আপনার বিল পেমেন্ট করা হয়ে গিয়েছে। হিয়া অবাকে শেষ প্রান্তে, তাও তো বিল করতে টাকা কিংবা ফোনে করেনি, তাহলে ছেলেটা বলছে কেন বিল পেমেন্ট করা হয়ে গিয়েছে? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি তো এখনো টাকাই পে করিনি। তাহলে কি করে বিল পেমেন্ট করা হলো? ছেলেটা হাসলো, কিছু বলল না। নিহার নিজের বিল পেমেন্ট করতে নিলে ছেলেটা আবারও বলল, ম্যাম আপনার বিলটা পেমেন্ট করা হয়ে গিয়েছে। নিহা রেগে গিয়ে বলল, এই মিয়া ফাজলামি করেন, ওর বিল না হয় পেমেন্ট হতেই পারে, আমারটা হবে না কেন? আজব তো। আজব নয়, বিলটা একজন অলরেডি পেমেন্ট করে দিয়েছে। হিয়া কপাল কুঁচকে বলে উঠল, কে সে ভাইয়া? ছেলেটা মুচকি হাসি হেসে বলল, বিলটা আপনার হাজবেন্ড দিয়ে গিয়েছে। হিয়া মুখ ফুসকে বলে দিল, আমার তো বিয়েই হয়নি, তাহলে হাজবেন্ড কই থেকে এলো? নিয়া হিয়াকে কোনো কথা বলতে না দিয়ে টেনে বাহিরে নিয়ে গেল। তোকে বলছিলাম না এখানে শ্রাবণ এসেছিল, তুই বিশ্বাস করলি না? তার মানে শ্রাবণ বিল দিয়ে গিয়েছে। ও বুঝতে পারে কিভাবে আমি এখন কোথায় থাকি? নিয়া হিয়ার কাঁধে হাত রেখে বলল, তুই আর যাই বলি, সে তোকে খুব ভালোবাসে। ভালো না বসলে কেউ কারোর জন্য বাড়িঘর পরিবার ছেড়ে পেছনে পড়ে থাকবে, আসবে না। তোকে ভালোবাসে বলেই তোর নজরে নজরে রাখে। হিয়া নিহার কথা শুনতে শুনতে কখন মুচকি হেসে ফেলেছে তা ওর অজানা। শেষে বলে উঠল, বাহিরে চল। হিয়া আর নিহা রাস্তায় আসতেই শ্রাবণের মার্সিডিজ এসে থামলো ওদের সামনে। শ্রাবণ গাড়ি থেকে নেমে নিহাকে চোখ দিয়ে ইশারা করে বলল চলে যেতে। নিহা আলকোচে হিয়ার পিছন থেকে কেটে পরে একটা রিক্সা ডাক দিল। হিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল নিহার দিকে। নিহা রিক্সার দিকে এগিয়ে গিয়ে হিয়াকে টাটা বলে চলে গেল। হিয়া বলল, এই নিয়ে যা, আমার কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে, তুই একা আয়। হিয়া তাজ্জব বনে গেল, মনে মনে বলল, এমন বান্ধবীর থেকে শত্রু ভালো, কি করে একা ফেলে চলে গেল। হিয়া শ্রাবণের গাড়িতে উঠে গলা ভারী করে হিয়াকে বলে উঠল, গাড়িতে উঠে বসো। হিয়া চুপচাপ গাড়িতে উঠে বসলো। শ্রাবণের থেকে একটু দূরত্ব নিয়েই বসলো। বেশ ইতস্ত বোধ লাগছে তার জন্য। হিয়া মাঝখানে শপিং ব্যাগগুলো রাখলো। শ্রাবণ ব্যাগগুলোর দিকে তাকিয়ে বলে উঠলো, কি কি কিনলে গো বউজান? হিয়া শ্রাবণের দিকে ঘুরে বসে বলল, অনেক কিছু কিনেছি, এখন বলুন ড্রেসগুলোর বিল আপনি দিয়েছেন। শ্রাবণ গাছের ভাব নিয়ে বলে উঠলো, কি আমি বিল দিব মানে? আমি আবার কখন শপিং এ গেলাম? আমি তো মাত্রই এলাম। হিয়া মনে মনে বলল, হয়ে গেল।
উনি জীবনেও স্বীকার করবে না, তবে কি সত্যি ভালো কেয়ারিং আছে? বৌজান কি ভাবছো? কিছু না। ও তো কি কি কিনলে দেখাও না। হিয়া মুস্কি হেসে একে একে সবগুলো ড্রেস দেখালো। শ্রাবণ শেষে বলে উঠলো, নিজের জন্য কিনেই বসে আছো, আমার জন্য কিছু কিনোনি? এই বলে শ্রাবণ আবদারের সুরে বলে উঠলো, বৌজান এবার আমাকে কিছু কিনে দাও। হিয়া মুস্কি হেসে বলল, সিরিয়াসলি? সিরিয়াস। কালকে আমার সাথে শপিং এ যেও, টুকটাক পছন্দ করে দিও। ঠিক আছে, যাব। কামাল শ্রাবণের কথা শুনে শুধু অজ্ঞান হওয়ার বাকি। এই স্যারকে এই পর্যন্ত হেসে কথা বলে তো দূরে থাক, ফ্রি হয়েও কথা বলতে দেখেনি। তবে যাই হোক, স্যারের সাথে মেয়েটাকে খুব ভালো লাগছে, মানিয়েছেও। হিয়া কিছু একটা ভাবতে ভাবতে বলে উঠলো, এই যে শুনুন। শ্রাবণ ক্ষীণ দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, আবার এই যে বললেন? আমার নাম এই যে না, শোনো, এরপরে যদি বলছো তাহলে আছাড় মারবো। হিয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, আর বলবো না। গুড। আর কি বলতে চেয়েছিলে বলো? হিয়া হাসপাস করে বলল, কালকে বিকেলে একটু ছাদে আসবেন, একটা কথা বলবো। শ্রাবণ কৌতূহল নিয়ে হেসে বলল, কি কথা বলবে বৌজান? ভালোবাসি কথাটা বলবে নাকি? বলো বলো। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সারপ্রাইজ থাকলো। শ্রাবণও হেসে বলল, ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তবে বৌজান, হেসেছো তো ফেসে গিয়েছো। গাড়ি চলছে আপন গতিতে, এর মাঝে হিয়া বা শ্রাবণ কোনো কথা বলেনি। শ্রাবণ বেশ এক্সাইটেড হয়ে আছে কালকে কি সারপ্রাইজ দিবে সেটা দেখার জন্য। হিয়াও ভাবছে কালকে কি বলা যায় শ্রাবণকে। দুজনের ভাবনার মাঝে কামাল গাড়ি থামালো হিয়ার বাসার সামনে। হিয়া আগে নামলো, সাথে শ্রাবণও নেমে গেল। দুজনকে একই সাথে সিঁড়ি বেয়ে উপরে এলো। শ্রাবণের ফ্ল্যাটের দরজা খুলে ড্রয়িং রুমে তাকাতেই হতবাক হয়ে গেল। কাব্যর মাথা ফ্লোরে রেখে চুপায় পা শুয়ে আছে, একদম বাচ্চাদের মতো শুয়ে আছে। শ্রাবণ দরজা নক করে কাব্যর কাছে এসে বলল, এই তোর কি হয়েছে রে, এমন বাদরের মতো ঝুলে আছিস কেন? কাব্য পা নামিয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া বাড়ি যাব। কেন, কি দরকার? ভালো লাগছে না একা একা, না কোনো বন্ধু না বাড়ির কারোর সাথে দেখা। শ্রাবণ বাকিটা হেয়ালি সুরে বলে উঠল, এখানেই এই অবস্থা? যদি বিয়ে করে শ্বশুর বাড়ি যাস তখন কি করবি? আসার জন্য কাঁদবি? ভাইয়া তোমার মতো আমি ভুল করব না। শ্রাবণ ভুরু কুচকে বলে উঠল, আমি কি ভুল করছি? তুমি যেমন তোমার শ্বশুর বাড়ি এসে একা একা ভাড়া থাকছো, আমি তো থাকবো না। আমি বাবা আর আম্মুকে সাথে নিয়েই থাকবো, তাহলে তো আর কারোর জন্য মন খারাপ হবে না। শ্রাবণ কোমরে হাত রেখে বলল, বেশ বুদ্ধি আছে তোর, তবে মনে হচ্ছে আমার বিয়ের আগে তোকেই বিয়ে দিতে হবে। কাব্য এই সুবাদে বলে উঠল, ভাইয়া একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। শ্রাবণ কড়া গলায় বলল, একদম না, তুই যত বেরোবি হোস না, তুই যতই বোর হোস না কেন, এখানেই থাকবি ভাইয়া আধা ঘন্টার জন্য। শ্রাবণ কাব্যর কথা শুনেও না শোনার ভান করে নিজের রুমের দিকে যেতে যেতে বলে উঠল, যা, না করছে কে, আমিও তোর পিছনে লোক লাগিয়ে দিব। এরপরে বন্ধুদের কাছে না সোজা হসপিটালে পাঠিয়ে দিব। কাব্য বলল, তুমি বড় ভাই হয়ে ছোট ভাইকে মারার হুমকি দিচ্ছ? তোমার বিয়ে হবে না দেখো। শ্রাবণ কাব্যের কথা শুনে হেসে ওয়াশরুমে চলে গেল। এদিকে কাজের মহিলাও রান্না করে দিতে এসেছে। শ্রাবণ শাওয়ার নিয়ে এসে ল্যাপটপ নিয়ে বসলো। সারাদিন এই সেই করতে করতে কোনো কাজই করা হয়নি। আর কালকে একটা ডিল ফাইনাল হবে, সেখানেও যেতে হবে। সাবিয়া চৌধুরী রিয়ার বাবা মায়ের উদ্দেশ্যে জানার পরে বাগরুদ্ধ হয়ে বসে আছেন। কল্পনাতেই ছিল, না জানি ফুপু হয়ে ভাতিজার সাথে এরকম একটা কাজ করবে। তৌকে চৌধুরী সাবিয়া চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, আমার ভাবতেই কেমন লাগছে, তুমি এতটা করা হয়েও তাদের চাল ধুতে পারোনি। আমি কি আর জানতাম শ্রাবণী নিজের ফুপু ওকে ওদের কোম্পানিতে নেওয়ার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে? জানিনি, এখন তো জানতে পেরেছ। তাহলে এখন কি আবারও বিয়ের কথা তুলবে? না, শ্রাবণের কাছ থেকে আমার ভুলটা স্বীকার করা উচিত এখন। যাক, এখন তাহলে তোমার বোঝাও হয়েছে। রাত তখন 10টার কাছাকাছি। হিয়া রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে আছে। একটু পর পর মেসেজ চেক করছে, মনে মনে কত কিছুই ভাবছে। কি করে কালকে শ্রাবণের সামনে গিয়ে কথা বলবে। আর কালকে মনে হয় শ্রাবণ শপিংও সাথেও নিয়ে যাবে। হিয়ার খুশির ভাবছে।